তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে আমি তোমার বাবার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। অপরিচিত একজন মানুষের কাছ থেকে এমন কথা শোনার পর যে কেউ অবাক হবে। হৃদয় বেশ অবাক হয়েছে প্রায় 50 বয়সী লোকটির কথা শুনে। হৃদয়ের বাবা মা মারা গেছে গত 2 দিন আগে। মারা যাওয়ার আগে তিনি মানুষের কাছে থেকে চড়া সুদে অনেক টাকা ঋণ নিয়ে ব্যবসার খাতিরে। কিন্তু হৃদয়ের বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যাওয়ার কারণে সমস্ত ঋণের চাপ এসে পড়েছে হৃদয়ের উপর। ঋণের পরিমাণ সর্বমোট 12 লক্ষ টাকা। বর্তমান এই টাকার হৃদয়ের পক্ষে শোধ করা সম্ভব না, কেননা হৃদয় সবে পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছে। হৃদয় কখনো ওর বাবার ব্যবসার ব্যাপারে নাক গলায়নি। হৃদয় সবসময় চেয়েছে সে চাকরি করবে, কারণ ওর কাছে ব্যবসার চেয়ে চাকরি বেশি সুবিধাজনক মনে হয়েছে। কিন্তু বর্তমান যে অবস্থা, অপরিচিত লোক আর ঘুষ ছাড়া চাকরি পাওয়া সম্ভব না। ভাগ্যের জোরে 2-1 নিজ যোগ্যতার দ্বারা চাকরি পেয়ে যায়। একদিকে হৃদয় কোনো চাকরি জোগাড় করতে পারছিল না, আরেকদিকে পাওনাদাররা এসে চাপ দিতে শুরু করেছে। প্রতিটা মানুষ এসে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই একজন পাওনাদার এসে কড়া কিছু কথা বলে 7 দিনের সময় দিয়ে চলে গেল। 7 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে যা হয় একটা করবেন উনি। এমন পরিস্থিতিতে হৃদয় কি করবে বুঝে উঠতে পারছিল না। মনে মনে ভাবছিল সে কি রাতের আধারে গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। পরক্ষণে মনে হচ্ছিল না না, এটা করা মোটেও ঠিক হবে না। সন্তান হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, সে দায়িত্ব থেকে সরে যাওয়া ঠিক হবে না। হৃদয় বাড়ির উঠোনে বসে থেকে এসব চিন্তা করছিল। ঠিক সে সময় লোকটি হৃদয়ের সামনে এসে কথাটি বলল। হৃদয় বেশ অবাক হয়ে লোকটির দিকে তাকিয়ে আছে। হৃদয়কে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হলো, এমন অবাক হয়ে কি দেখছো? দেখছি একজন অপরিচিত মানুষ, চেনা নেই জানা নেই, হুট করে একজনের কাছে এসে এমন প্রস্তাব রাখলো। এটা কি অবাক হওয়ার বিষয় নয়? তা তো অবশ্যই। তবে তুমি আমায় না চিনলেও আমি তোমায় খুব ভালো করে চিনি। ও, কিন্তু আপনি আসলে কে? আর সব খুঁজে খুঁজে আমার কাছেই বা কেন আসলেন কেন? তা বেশ, আমার ব্যাপারে বলি তাহলে। হৃদয় কিছু বলল না। লোকটি বলল, আমি তোমাদের এলাকার একসময় জমিদার আকবর হোসেনের একমাত্র নাতি আরিফুল হোসেন। আমি অনেক ছোট থাকতেই আমার বাবা সবাইকে নিয়ে শহরে চলে গিয়েছিল, আর সেই থেকে আমার শহরে বেড়ে ওঠা। মাঝে মাঝে গ্রামে আসা হয়। আজ কয়েকদিন হলো গ্রামে ঘুরতে এসেছি, আর গ্রামে এসে তোমার ব্যাপারে জানতে পারলাম। ও আচ্ছা, তার দেশে এত ছেলে থাকতে শেষে কি না আমার মতো একজন সামান্য ছেলেকে খুঁজে পেলেন নিজের মেয়ের বিয়ের জন্য? আমার ব্যাপারে তো সবই জানেন। আমার কাছে বর্তমান একটা সার্টিফিকেট ছাড়া আর কিছুই নেই। বর্তমানে যে ভিটেটা আছে এটাও যে কোনো সময় মানুষের দখলে যেতে পারে। জানি। তারপরেও তোমার বাবার কাছে থেকে অনেক লোক পাওনা থেকেই যাবে। তাই তো আমি তোমায় এই প্রস্তাব দিলাম। আচ্ছা, আপনার তো টাকা পয়সার অভাব নেই। আপনি চাইলে তো যে কোনো কোটিপতি এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে পারেন। সেখানে আমার মতো একজন সহায় সম্পদহীন ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন, ব্যাপারটা আসলে ভাবার মতো। কোথাও আবার আপনার মেয়ের চরিত্রের কোনো সমস্যা নেই তো, যার কারণে কেউ বিয়ে করতে চাইছে না বলে মেয়েকে আমার ঘাড়ে গোছাতে চাইছেন? এবার আরিফুল রীতিমতো রেগে গেলেন। বেশ কর্কশ গলায় বললেন, তুমি যেরকম ভাবছো আমার মেয়ের এরকম কোনো সমস্যা নেই। বরং সে বলতে গিয়ে আর বলল না। হৃদয় তখন বলল, কি হলো, কিছু একটা বলতে গিয়ে বললেন না যে? আরিফুল বেশ ঠান্ডা গলায় বলল, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তবেই বলবো, তার আগে নয়। আর এখন আমার প্রস্তাবে রাজি না হওয়া ছাড়া তোমার হাতে আর কোনো উপায় নেই। তাই কি করবে ভেবে নাও। আজকের দিন তোমার সময় দিয়ে গেলাম। এইটুকু বলে আরিফুল হৃদয়ের সামনে থেকে চলে গেল। হৃদয় আরিফুলের কথা চিন্তা করছে। এত বড়লোক একজন মানুষ, তার মতো একজন ছেলেই কেনই বা এলো নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য? তবে কি ওনার মেয়ের শারীরিক কোনো সমস্যা আছে, নাকি অন্য কেউ সমস্যা, বুঝতে পারছেন না। ঠিক এমন সময় পাপ্পু নামের একজন লোক হৃদয়ের কাছে এলেন। ওনার হাতে কিছু কাগজপত্র। পাপ্পু হৃদয়ের কাছে এসে বলল, দেখো বাবা, তোমার একটা কথা বলার ছিল। হ্যাঁ চাচা বলুন। আজ থেকে মাস 6 আগে তোমার বাবা আমার কাছে এই বাড়িটা বিক্রি করেছিল। তিনি জানিয়েছিল যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন এই বাড়ির কথা তোমায় না জানায়। আর এতদিনে তিনি এই বাড়ি ভাড়া হিসাবে থাকতেন। তিনি আমার বন্ধুর মতো মানুষ ছিল, তাই না করতে পারিনি। আমি জানি এসব হয়তো তোমার বিশ্বাস হবে না, তাই কাগজপত্র করে নিয়ে এসেছি। পাপ্পু ওর হাতের
কাগজপত্রগুলো হৃদয়ের হাতে দিল। সব কিছু দেখার পর হৃদয়ের মাথায় যেন আকাশ ভাঙিয়ে পড়ল। সে কি বলবে বুঝতে পারছে না। তখন পাপ্পু বলল, তুমি যদি চাও এই বাড়িতে ভাড়া হিসেবে থাকতে পারো। তুমি অনেক ভালো ছেলে, তোমায় বাসায় রাখতে অসুবিধা নেই। হৃদয় একদম নির্বাক। তার অগোচরে এত কিছু হয়ে গেছে, অথচ সে কিছুই টের পায়নি। হৃদয় পাপ্পুকে বলল, চাচা, আমি আপনার সাথে পরে কথা বলবো, আমায় একটু একা থাকতে দিন। হৃদয় উঠে ঘরের মধ্যে চলে গেল। হৃদয়ের কথা ভেবে পাপ্পুর বেশ মন খারাপ হলো। হৃদয় ঘরের মধ্যে চুপ করে বসে আছে। হৃদয়ের বয়স যখন 13, তখন তার মা মারা যায়। তখন থেকে হৃদয়ের জীবন একদম ছন্নছাড়া হয়ে গেছে। হৃদয়ের বাবা হৃদয়কে খুব ভালোবাসতেন। যখন যা প্রয়োজন হতো তখন বলা মাত্রই তা পূরণ করে দিতেন। ইন্টার পর্যন্ত হৃদয়ের বাবা ওর পড়ার খরচ চালাতো, কিন্তু অনার্সে ওঠার পর থেকে টিউশনি করে নিজের খরচ নিজেই চালিয়েছে, আর এখনও তাই করছে। পাশাপাশি চাকরির চেষ্টা করছে। হৃদয় কখনো এর বাবার সাথে বসে খোলামেলাভাবে কোনো কথা আলোচনা করেনি। সবসময় নিজের মতোই থেকেছে, একা থাকাকে ভালো মনে করেছে সে। আজ হৃদয় ওর ভুল বুঝতে পেরেছে। যদি সে বাবার সাথে খোলামেলাভাবে কথা বলতো, ব্যবসার দিকে একটু নজর দিত, তাহলে হয়তো এমন পরিস্থিতি পড়তে হতো না। কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে। ভেবেছিল নিজের শেষ সম্বল এই ভিটে বাড়িটা বিক্রি করে সমস্ত পাওনাদারদের টাকা মিটিয়ে দেবে, কিন্তু এখন এই শেষ সম্বলটুকু শেষ হয়ে গেছে। এখন হৃদয়ের কী করা উচিত সে নিজেও বুঝতে পারছে না। এখন একমাত্র শেষ উপায় হলো আরিফুলের প্রস্তাব মেনে নেওয়া। তাছাড়া এই মুহূর্তে এতগুলো টাকা পরিশোধ করা সম্ভব না। হৃদয় মনে মনে ভাবছে, ওনার মেয়ের মধ্যে যে সমস্যায় থাকুক না কেন, তা আমার মেনে নিতে হবে, কারণ এটাই একমাত্র উপায়। নিজের জীবন নষ্ট হোক আর যাই হোক, ওর বাবারকে সে ঋণের মধ্যে রাখবে না। ছেলে হিসাবে এতটুকু কর্তব্য তো ওর। হৃদয় সিদ্ধান্ত নিল সে আরিফুলের প্রস্তাব মেনে নেবে, কিন্তু আরিফুল আবার ওকে মিথ্যে আশ্বাস দিল না। না না, কেন করবে? এসব ভাবতে ভাবতে হৃদয় ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে হৃদয় রুম থেকে বের হতেই দেখলো আরিফুল হৃদয়ের বাড়ির সামনে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই হৃদয় আরিফুলের কাছে এগিয়ে গেল, জিজ্ঞাসা করলো, এত সকাল সকাল আপনি? আমার একটা জরুরি মিটিং আছে বিকেলে, তাই এক্ষুনি চলে এলাম তোমার সিদ্ধান্ত জানার জন্য। তো কী সিদ্ধান্ত নিলেন? হৃদয় দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আপনার প্রস্তাবে রাজি। হৃদয়ের কথায় আরিফুলের মুখে হাসি ফুটল। তিনি হৃদয়ের কাঁধে হাত রেখে বললেন, আমি জানতাম তুমি রাজি হবে। এখন চলো আমার সাথে। কোথায়? আগে গাড়িতে উঠো তো, তারপর না হয় বলবো। হৃদয় কোনো কথা না বলে গাড়িতে উঠল। আরিফুল নিজেই গাড়ি ড্রাইভ করছে। হৃদয় কোনো কথা বলছে না, মনে মনে ভাবছে, আজ সে সামান্য টাকার কাছে বিক্রি হয়ে গেল। গাড়িতে থাকাকালীন হৃদয় একটা কথাও বলেনি, এমনকি আরিফুলও কিছু বলল না। প্রায় 2 ঘন্টা পরে আরিফুলের গাড়ি একটা বাংলো বাড়ির সামনে এসে থামলো। একটু বাদেই বাড়ির দরজা দারোয়ান খুলে দিল। আরিফুল গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করলো। হৃদয় বুঝলো এটা আরিফুলের বাড়ি। গাড়ির এক জায়গায় পার্কিং করে আরিফুল বলল, এসো হৃদয়, গাড়ি থেকে নামো। হৃদয় গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকালো। 2 তলা বিশিষ্ট সাদা রঙের বাড়ি, ছাদের মতো পাশে টিনের ছাউনির মতো লাল রঙের ঢালাই করা। বাড়ির মেইন গেট থেকে বাড়ি পর্যন্ত ঢালাই করা রাস্তা, রাস্তার ধার দিয়ে ইট ডিজাইন করা। রাস্তার ধারে বিভিন্ন রকমের ফুল গাছ, বাড়ির একপাশে একটি দোলনা বসানো। আরিফুল হৃদয়কে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। বাড়ির ভিতরে প্রবেশ সামনে বিশাল এক ডাইনিং রুম, কাচের টেবিলের চারপাশে সোফা বসানো। বাড়ির ডান দিকে সিঁড়ি যা উপরতলায় উঠে গেছে। হৃদয় প্রথমবার মতো এরকম বাড়ি সচক্ষে দেখছে। আরিফুল হৃদয়কে নিয়ে সোফায় বসলো, তারপর বলল, আগে আমার মেয়ের সাথে পরিচয় হও, তারপর সব কথা আমি বলবো। হৃদয় মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। আরিফুল ডাক দিল, মা আরিশা, এদিকে একটু আসো তো। মিষ্টি কণ্ঠ ভেসে হলো, আসছি বাবা। হৃদয় আরিশার কণ্ঠ শুনে ভাবছে, যে মেয়ের কণ্ঠ এত মিষ্টি, না জানি সে দেখতে কত সুন্দর হবে। একটু বাদে সিঁড়ি দিয়ে কারো নামার শব্দ পেয়ে হৃদয় সেদিকে তাকালো। আরিশা খুব ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। হৃদয় অপলক দৃষ্টিতে আরিশার দিকে তাকিয়ে আছে। হৃদয়ের দেখা সব মেয়েদের মধ্যে আরিশাকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, পরনে হালকা সবুজ রঙের সালোয়ার কামিজ, মুখে মুচকে হাসি, হাসির কারণে গাল দুটো কেমন ফুলে আছে, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, ঠোঁটের নিচে কালো তিল। খোলা চুল কোমরে ছড়িয়ে গেছে, কিছুটা চুল বুকের বাঁ পাশে ছড়িয়ে রেখেছে। আরিশা হৃদয়ের সামনে আসতেই আরিফুল হৃদয়কে দেখিয়ে বলল, মা, এ হচ্ছে হৃদয়, ওর সাথে পরিচয় হও। আরিশা হৃদয়ের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়েছে। আরিশা হৃদয়ের দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি আরিশা। হৃদয় কাঁপা কাঁপা হাতে আরিশার হাত ধরল। হৃদয় বেশ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি হৃদয়। হৃদয় আরিশার হাত ছেড়ে দিল। আরিশা রহস্যভাবে হৃদয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল,
আপনি তো দেখছি মেয়েদের মতো লজ্জা পান। আপনার মতো পুরুষ কিন্তু সচরাচর খুব একটা দেখা যায় না। হৃদয় কোনো জবাব দিল না, শুধু মুচকি হাসলো। সে যেন এরকম ঘোরের মধ্যে পড়ে আছে। প্রথমবারের মতো কোনো নারী ছোঁয়া ওকে সম্পূর্ণ ঘোরের মধ্যে ফেলে দিয়েছে। আরিফুল আরিশাকে বলল, মামুনি তুমি কি কোথাও যাচ্ছ? আসলে বাবা, আমি তোমায় বলেছিলাম না আজ আমার এক বান্ধবীর সাথে মার্কেটে যাব, ওর বাবুর জন্য কিছু কেনাকাটা করবে, তো সেজন্য আমায় একটু ডেকেছে। ঠিক আছে মা, যাও, তবে আজ বিকেলে তৈরি থেকো, আজ তোমায় দেখতে আসবে। আরিশা বোধহয় এই কথাটা শুনতে ভালো লাগলো না, কেননা সে কোনো কথা না বলে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। হৃদয় আরিশা যাওয়ার দিকে তাকিয়ে আছে। আরিফুল দীর্ঘশ্বাস ফেলল। হৃদয় আরিফুলের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় আরিশার বিয়ের প্রতি কোনো আগ্রহ নেই। ওর অবস্থা দেখে আমার যা মনে হলো আর কি। ওর আবার কোনো পছন্দের মানুষ নেই তো? না বাবা, এরকম কেউ নেই, কারণ থাকলে সে আমায় ঠিকই জানাতো। আরিশার মা মারা যাওয়ার পর থেকে আমি ওর মা, আমি ওর বাবা, এমন কোনো কথা নাই যা সে আমার সাথে শেয়ার করেনি। আচ্ছা, আপনি বললেন আজ বিকেলে ওকে দেখতে আসবে, কিন্তু আপনি তো জানেন আমার পরিবারে বর্তমান আমি শুধু একা, তাহলে এই কথা বললেন কেন? আসলে বাবা, যে দেখতে আসবে সে তুমি নও, সে অন্য একজন। এবার হৃদয় বেশ অবাক হয়ে বলল, আপনি নিজেই বললেন আমার সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন, এখন আবার বলছেন অন্য কেউ দেখতে আসবে। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আসলে চাইছেন কি বলুন তো? তুমি একটু শান্ত হয়ে বসো, আমি তোমায় সব জানাচ্ছি। আমি জানি যে আজ যে ওকে দেখতে আসবে ওর অবস্থা আগের ছেলেদের মতোই হতে পারে। মানে তোমার সবটা বলি শোনো। আমার মেয়ের বয়স যখন 18-19, তখন থেকে আমার পরিচিত লোকজনের কাছ থেকে আরিশার বিয়ের প্রস্তাব আসতে থাকে, কিন্তু আমি এত অল্প বয়সে মেয়েকে বিয়ে দিতে চাইনি। এই সময় পর্যন্ত আরিশা একদম ঠিক ছিল। সমস্যা শুরু হয় 2 বছর আগের থেকে। দিনটি ছিল 7ই মার্চ, আরিশার 22তম জন্মদিন। আমার এক বন্ধু আরিশাকে দেখার পর অনেক পছন্দ হয়। আরিশাকে তার একমাত্র ছেলের বউ বানাতে চায়। আমার বন্ধু বলতে গেলে অনেক বড় লোক, সমাজে নাম যশ প্রভাব প্রতিপত্তি সবই আছে। তার এই প্রস্তাবে আমি আপত্তি করিনি। তারা চেয়েছিল আরিশার জন্মদিনে 2 দিন পর এনগেজমেন্ট করে রাখবে, কিন্তু আরিশা যেহেতু কিছু জানে না, তাই আমি এতে আপত্তি জানাই। তাই ওরা সিদ্ধান্ত নেয় 1 সপ্তাহ পর ওরা তার একমাত্র ছেলে ফাহাদকে নিয়ে আরিশাকে দেখতে আসবে। তার দিন তারিখ ঠিক করে অনুষ্ঠান করে এনগেজমেন্ট সম্পূর্ণ করবে, আর মাস 3 পর বিয়ে দিবেন। আমি তাদের সিদ্ধান্তে মত দিই। আমি আরিশাকে বিয়ের ব্যাপারে জানাই, সে কোনো জবাব দেয় না। তো 2 দিন পর আমার বন্ধুর ছেলে, একমাত্র ছেলে ফাহাদকে নিয়ে আমাদের বাসায় আসে। আমি আরিশাকে ফাহাদের মুখোমুখি বসাই। ফাহাদ আরিশার দিকে তাকিয়ে মুচকি মুচকি আসছে। তখন আরিশা ফাহাদকে প্রশ্ন করতে বসে, আমি আপনার লিস্টে কত নম্বর মেয়ে মিস্টার ফাহাদ? আরিশার এই প্রশ্নে ফাহাদ সহ আমরা সকলে চমকে যাই। সবাই একে অপরের দিকে তাকে মুখ চাওয়াচাই করতে থাকে। তখন ফাহাদ বেশ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মানে আমার আগে আপনার আরও কতজন মেয়ের সাথে সম্পর্ক ছিল? ফাহাদ হেসে জবাব দেয়, আপনি আমার জীবনে প্রথম। এই কথা শুনে আরিশা প্রচণ্ড রেগে যায়। আরিশা টেবিলের উপর থাকা কাঁচের গ্লাস তুলে ফাহাদের মাথায় মেরে দেয়। আরিশার এমন কাণ্ডে আমরা সকলে চমকে উঠি। গ্লাসের আঘাতে ফাহাদের কপাল ফেটে রক্ত বের হতে শুরু হয়। আরিশার আগে ফুঁসতে থাকে। আমি লক্ষ্য করছি আরিশার আগে কাঁপছে, পুরো চেহারা যেন মুহূর্তে পাল্টে গেছে। বিশ্বাস করো, আমায় মেয়েকে আর জন্মের পর থেকে এমন অবস্থায় কখনো দেখিনি। হৃদয় বেশ আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, তারপর কি হলো? আরিশার আগে কাঁপতে কাঁপতে বলল, আমার সামনে মিথ্যে বলছিস? বলছি চলে যা এখান থেকে, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আরিশার এমন কথায় ফাহাদের মা রেগে গিয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, আগে যদি জানতাম আপনার মেয়ে এতটা বেয়াদব, তাহলে কখনো বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম না। তখন আমি তাদের কিছু বলতে যাব, তখন আরিশা আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল, আমার মেয়ে বেয়াদব বলার আগে নিজের ছেলের বিষয়ে জেনে শুনে সে কত বড় বেয়াদব। নিজের ছেলের দোষ ঢেকে আসছেন অন্যের মেয়ের দোষ ধরতে। এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান। এই বলে আরিশা ওরা যে সোফায় বসেছিল সে সোফা থেকে উঠে, ওরা ওঠার আগে সে নিজে 2 হাতে সোফা টান দিয়ে সোফা ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে ওরা ভয় পেয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যায়। এদিকে আমার মেয়ের এমন কাণ্ড দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। যে সোফায় 2 জন মিলে তুলতে পারে না, সে সোফা আমার মেয়ে একা কিভাবে ছুঁড়ে মারতে পারে? আরিশার শরীরে এত শক্তি এলো কি করে? হৃদয় আরিফুলের কাছ থেকে এসব কথা শুনে বেশ অবাক হয়ে যায়। আবার কথাগুলো তেমন বিশ্বাস করতেও পারছে না হৃদয়। মনে মনে ভাবে, শেষমেশ কোনো তার ছিঁড়ে লোকের পাল্লায় পড়লাম না তো আবার। কিন্তু ওদের চালচলন কথাবার্তা থেকে কিছু বোঝার উপায় নেই।
তবে হৃদয় লক্ষ্য করছিল আরিফুল যখন কথাগুলো বলছিল তখন সে বেশ ঘাবড়েছিল। কপালে বিন্দু বিন্দু জল দেখা যাচ্ছিল। বোঝা যাচ্ছে এই ঘটনায় তিনি কতটা ঘাবড়েছিলেন বা আছেন। হৃদয় আবারও জিজ্ঞাসা করলেন, আরিশা এমন কোনো করলো, এই ব্যাপারে ওকে কিছু বলেননি কেন? বলেছিলাম, যখন আরিশা শান্ত হয়ে যায় তখন আমি ওকে জিজ্ঞাসা করি, আরিশা ওদের সাথে তোমার এমন করার কারণ কি? আরিশা আমার কথার কোনো জবাব দেয় না, চুপ করে বসে থাকে। আমি তখন একটু ধমকেশ্বরী বলি, কি বলছি কানে যাচ্ছে না? আমার কথায় আরিশা কেঁপে ওঠে আর তখনই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মেয়ের কান্না দেখে আর কিছু বলতে পারি না। তখন আরিশা কাঁদতে কাঁদতে বলে, জানো বাবা, ওরা না খুব খারাপ। ওরা আমায় শান্তিতে থাকতে দিত না, তাই আমি চাইনি ওই ছেলেকে বিয়ে করতে। আরিশার এই কথা শুনে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলি, তো এটা শান্তভাবে বললেই পারতে, এমন কাণ্ড করার কি দরকার ছিল? আরিশা আর কোনো জবাব দেয় না। তারপরে ঘটে আরেকটি ভয়াবহ ঘটনা। কী ঘটনা? সেদিন রাতে ফাহাদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। গলায় দড়ি দেওয়ার আগে নিজের শরীরের উপর প্রচণ্ড টর্চার করে। ব্লেড দিয়ে কেটে সারা শরীর ক্ষতবিক্ষত করে ফেলে আর তারপর গলায় দড়ি দেয়। চিঠিতে লিখে যায়, আজ পর্যন্ত আমি মেয়েদের সাথে অনেক খারাপ কাজ করেছি, আর আজ এসব কাজ করা কারণে নিজের মধ্যে খুব অনুশোচনা হচ্ছে। এসব আমি আর নিতে পারছি না, তাই নিজেকে নিজেই শেষ করে ফেললাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আর শুধু ফাহাদ নয়, এরকম আরও কয়েকজন আমার মেয়েকে দেখতে এসেছে। তাদের সবার সাথে আরিশা ভাড়াতের মতোই কাজ করেছিল। প্রথমে ছেলের দোষ তুলে ধরে আর তারপর যে কোনো জিনিস দিয়ে আঘাত করে। আর তারাও সেদিন রাতে অনুশোচনাগ্রস্ত অবস্থায় বিভিন্নভাবে আত্মহত্যা করেছে। তারপর আরিশার এই ব্যাপারটা জানাজানি হয়ে যায় যে আমার মেয়েকে যে দেখতে আসবে তারই মৃত্যু হবে। তখন থেকে আর কোনো প্রস্তাব আসে না। এতদিন পর আবার একটা প্রস্তাব আসছে। জানি না ওর সাথে কী ঘটবে। ব্যাপারটা এবার সত্যি আমার কাছে রহস্যময় লাগছে। আচ্ছা, এবার যে দেখতে আসবে তার সাথে যদি এমনটা ঘটে তাহলে? আপনি জেনে শুনে কেন আসতে বললেন? ওরা দেখার জন্য খুব জোরাজোরি করছিল, তাই আসতে বলেছি। ছেলে নাকি কোথায় আরিশাকে দেখে পছন্দ করে ফেলেছে, আর সে থেকে বাবা মার সাথে জোরাজোরি করছে। ও বুঝলাম। আচ্ছা, আরিশা লোকগুলোর ব্যাপারে যা বলেছে সব সত্যি হয়েছিল? হয়তো। আরিশা এসব জানতো কী করে? এটা কখনো বলেনি। যতবার জানতে চেয়েছি ততবার সে নিশ্চুপ থেকেছে। কোনো উত্তর ওর কাছ থেকে পাইনি। এমনকি কলেজ থেকে যে ছেলে ওর কাছাকাছি আসতে চেয়েছিল তার সাথে খুব বাজে বিহেভ করেছে। এর থেকে বোঝা যাচ্ছে কোনো কারণে আরিশার পুরুষের প্রতি তিক্ততা জন্ম নিয়েছে। কিন্তু যে তিক্ততার কারণ কি হতে পারে, এটা তোমার ওর কাছ থেকে জানতে হবে। আমি কি করে জানবো? যেখানে যে কোনো ছেলেকে সহ্য করতে পারে না সেখানে আমাকে যে সব বলবে এর তো কোনো গ্যারান্টি নেই। তা আমি বলতে পারবো না। মনে হয় এটা তোমার একমাত্র কাজ, আর এই কাজের বিনিময়ে তোমায় এই টাকাগুলো দিলাম। তাহলে বিয়ের কথা বলেছিলেন এটা? যদি আরিশা তোমায় বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে দিব, তার আগে নয়। কারণ আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আমার ক্ষতি হবে কেন? এত কিছু শোনার পরে বলছো ক্ষতি হবে কেন? যদি আরিশা তোমার ব্যাপারে এমন কিছু বলে যার কারণে তুমি অনুশোচনায় পড়ে এমন আত্মহত্যা করো তখন? হৃদয় মনে মনে ভাবছি, আমি এমন কিছু করিনি যার কারণে অনুশোচনায় আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিব। একমাত্র নিজের বাবার প্রতি খেয়াল রাখিনি, এর জন্য অনুশোচনা হচ্ছে ঠিকই, কিন্তু নিজের বাবার প্রতি এখন যে কর্তব্য আছে সেটা পালন করতে পারলে নিজের অনুশোচনার জগৎ থেকে বের করতে পারবো। তাহলে আত্মহত্যা করতে যাব কেন? হৃদয় মনে হচ্ছে এসব আত্মহত্যার পিছনে নিশ্চয় অন্য কোনো কারণ আছে, যা ওর খুঁজে বের করতে হবে। আর খুঁজে বের করতে পারলে আরিফুলের কাছেও আর ঋণী হয়ে থাকবে না। সেই সাথে বাবার প্রতি সন্তান হিসেবে যে কর্তব্য সেটা পুরোপুরি পালন করতে পারবে। আরিফুল ওর পকেট থেকে চেক বের করে সেখানে থেকে সর্বমোট 13 লক্ষ টাকার একটা চেক হৃদয়ের হাতে দিয়ে বলল, তোমার বাবা যা ঋণ আছে সব মিটিয়ে দাও। হৃদয় অবাক হয়ে বলল, আমার বাবার তো 12 লক্ষ টাকা লাগবে, আপনি তো 1 লাখ টাকা বেশি দিয়েছেন। অতটা আমার প্রয়োজন। সমস্যা নেই, রেখে দাও, কাজে লাগবে। হৃদয় আর কোনো জবাব দিল না। হৃদয় আরিফুলের বাড়ি থেকে বের হয়ে এলো নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হৃদয়ের চোখের সামনে বারবার আরিশার চেহারা ভেসে উঠছে। আরিশার হাতে হাত মেলানোর ব্যাপারটা বারবার মনে হচ্ছে। একটা মেয়ের সাথে হাত মেলানোর অনুভূতিটা যে এতটা সুন্দর হতে পারে তা হৃদয় কখনো কল্পনা করেনি। যতক্ষণ আরিশা হৃদয়ের হাত ধরেছিল ততক্ষণ মনে হচ্ছিল কোনো উষ্ণ মাখনের সাথে ওর হাতটা লেগে আছে। ব্যাপারটা মনে হতে হৃদয় হাসি পেল। আরিশার হাসি, তার কথা বলার ধরন, সব কিছুতেই যেন অজানা রহস্য মিশে আছে। আবার তার ব্যাপারে এত কিছু শোনার পরেও অস্ফুটস্বরে হৃদয়ের মুখে থেকে বেরিয়ে এলো, সত্যি তুমি এক রহস্যময়ী নারী। আরিশা ও বান্ধবী মেঘলার ছেলেকে কোলে নিয়ে আসে। মাঝে মধ্যে ওর ছেলেকে খুব আদর করে। মেঘলা কেনাকাটা করছে। কেনাকাটা শেষে মেঘলা আরিশার কাছে এলো। আরিশাকে বলল, যাক বাবা, এতক্ষণে কেনাকাটা শেষ হলো।
তোর বাবু অনেক শান্ত রে, এত সময় ধরে কোলে নিয়ে আছে, কোনো দুষ্টামি করে না। বলিস কি? ওর দুষ্টামির কারণে আমি একা কোথাও যেতে পারি না, তুই কিনা বলছিস সে দুষ্টামি করেনি? বাচ্চাদের কি করে শান্ত রাখতে হয় এর উপায় আমার কাছে খুব ভালো করে জানা আছে, বুঝলি? এর জন্য তোর বাবু কোনো দুষ্টামি করেনি। তো তুই বাচ্চার আম্মু কবে হবি শুনি? আয়শা নিশ্চুপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। মেঘলা আবারও জিজ্ঞাসা করলো, চুপ করে আছিস কেন? তোর মা ডাক শুনতে ইচ্ছে করে না? করে, কিন্তু কোনো পুরুষ জাতির আমার বিশ্বাস নেই। সবাই খুব খুব খারাপ। সংসার জীবনে এরা মেয়েদের উপর খুব টর্চার করে। মেঘলা দেখলো আরিশার চোখে মুখে দুঃখের ছাপ। তা দেখে বলল, তুই এমনভাবে কথা বলছিস যেন তুই একটা সংসার করে এসেছিস। মেঘলা কথায় আরিশা চমকে উঠল, তারপর হেসে উঠে বলল, ধুর, কী যে বলিস, আমার তো বিয়েই হলো না, আর সংসার? আর বিয়ে হবে কি করে? যে তোকে দেখতে আসে তার সাথে যেসব কাণ্ড করিস তাতে আর কে বিয়ে করবে? আচ্ছা, তুই এদের ব্যাপারে যে সমস্ত কথা বলিস সেগুলি কি আসলে সত্যি হয়? সত্যি না হলে অনুশোচনায় কেউ আত্মহত্যা করে? জানিস কি করে এসব কথা? আরিশা মুচকি হাসি দিয়ে বলে, সিক্রেট, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। আরিশা মেঘলার সাথে করে নিয়ে মার্কেট থেকে বেরিয়ে এলো। এমন সময় ওদের সামনে পরাগ নামের একটা ছেলে এসে দাঁড়ালো। পরাগ আরিশার পিছনে প্রায় ঘুরঘুর করে। পরাগ আরিশার দিকে তাকিয়ে বলল, কী গো দুই সুন্দরী, কোথায় গিয়েছিলে? আরিশা, সেটা কি তোকে বলতে হবে? পরাগ, আচ্ছা, তুমি সবসময় এমন কঠিন হয়ে কথা বলো কেন? তোমার মতো সুন্দরী মেয়ের মুখে কঠিন কথা মানায় না। আরিশা, তুই আমার সামনে থেকে সরবি নাকি নিজে সরিয়ে দেব? পরাগ, তোমার নরম হাতখানা দিয়ে সরিয়ে দাও। আরিশার চোখের নিমেষে রক্ত বর্ণ হয়ে উঠল। রাগে হাত পা রীতিমতো কাঁপতে শুরু হয়ে গেছে। আরিশা রাস্তার পাশে পড়ে থাকা একটা ইট তুলে পরাগের কান বরাবর জোরে আঘাত করলো। পরাগ চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। আরিশার এমন কাণ্ড দেখে মেঘলা সহ আশেপাশের সব মানুষ অবাক। মেঘলা বলল, তুই একে মারলি? এমন শয়তান মার্কা কথা বললে কি ছেড়ে দিব? এখানে আর না থেকে চল। আরিশা নিজের মনে মনে চলে যেতে লাগলো। ওর পিছু পিছু মেঘলা যাচ্ছে। আশেপাশের লোকজন অবাক চোখে আরিশার দিকে তাকিয়ে আছে। আরিফুল দূর থেকে মেয়ের এমন কাণ্ড দেখলো। মনে মনে ভাবছে, আমার মেয়ের এসব কাজের জন্য না জানি আরও কত খেসারত আমায় দিতে হবে। মেঘলা আরিশাকে জিজ্ঞাসা করলো, তুই আজ থেকে 2 বছর যাবৎ বেশ রহস্যময়ী হয়ে উঠেছিস। আগের চেয়ে একেবারে অন্যরকম হয়ে গেছিস। কীরকম? ওই যে আগে কতটা শান্ত ছিলি, সবার সাধারণ কথায় একদম গলে যেতে, কিন্তু এখন সবসময় যদি শান্ত থাকিস তাহলে সবাই তোকে মোম ভেবে গলে ফেলবে, আর যদি পাথর হয়ে যাস তাহলে কেউ সহজে তোকে ভাঙতে পারবে না। ঠিক বলছিস? হৃদয় ব্যাংক থেকে টাকা তুলে বাসায় এলো। হৃদয়ের বাবার কাছ থেকে যারা টাকা পেত, হৃদয় সবার টাকা পরিশোধ করলো। এতে তাড়াতাড়ি হৃদয়কে এতগুলো টাকা দেখে সকলে বেশ অবাক হলো। অনেককে অনেক কথা বলল। সবার মানে একই প্রশ্ন, হৃদয় এত তাড়াতাড়ি এতগুলো টাকা পেলো কোথায়? হৃদয় সবাইকে একটা জবাব দিল, টাকা কোথায় পেয়েছি না পেয়েছি এটা সবার না জানলেও চলবে। আপনারা আপনাদের টাকা পেয়ে গেছে, ঝামেলা মিটে গেছে। সব টাকা পরিশোধ করার পর হৃদয় দীর্ঘশ্বাস ফেলল। যাক, যে সন্তান হিসেবে বাবার জন্য কিছু করতে না পারলেও তার বাবার ঋণ তো পরিশোধ করতে পেরেছে। হৃদয় আরিফুলকে ফোন করলো। আরিফুল হৃদয়ের ফোন রিসিভ করে বলল, হ্যাঁ হৃদয় বলো। ওইদিকে সব সমস্যা মিটে গেছে? হ্যাঁ আঙ্কেল, সব মিটে গেছে। এখন বলুন আমায় কী করতে হবে? তুমি আমার বাসায় চলে আসো। আমি আপাতত একটা মিটিংয়ে অংশ নিচ্ছি, তাই বেশি কিছু বলতে পারবো না। আচ্ছা। হৃদয় আবার আরিফুলের বাসার উদ্দেশ্যে রওনা দিল। মনে মনে ভাবছে, আরিফুল তো ওর মেয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এখন একটা কাজ দিয়েছে, সেটা হলো ওর মেয়ের রহস্য বের করতে। কিন্তু আরিশা তো ওর খুব ভালো লেগেছে। যদি সত্যি মেয়েটা নিজের করে পেতাম। পরক্ষণে হৃদয় ভাবলো, কাউকে নিয়ে স্বপ্ন দেখা ঠিক নয়, কারণ কাউকে নিয়ে স্বপ্ন দেখার পরে যদি সে স্বপ্ন পূরণ না হয় তাহলে অনেক কষ্ট পেতে হয়। হৃদয় যখন আরিফুলের বাসায় পৌঁছলো তখন বিকাল 5:30। হৃদয় গেটের সামনে দাঁড়াতে দারোয়ান দরজা খুলে দিল। হৃদয় বাড়ির প্রবেশ করায় মাত্র দারোয়ান বলল, স্যার, আপনাকে ভিতরে অপেক্ষা করতে বলেছেন, ওনার আসতে দেরি হবে। হৃদয় বাড়ির ভিতরেই এগিয়ে যাচ্ছে। মনে মনে ভাবছে, আজ তো ওনার মেয়েকে দেখতে আসার কথা ছিল, ওরা কি আজ আসবে নাকি? আসলে হয়তো এতক্ষণে আসতো, আর নয়তো এসে দেখে চলে গেছে। কেননা সে তো অনেক সময় এখানে ছিল না, তাই জানবে কী করে তারা এসেছিল কি আসেনি। হৃদয় বাড়ির সামনের মধ্যে যাওয়ার সাহস করলো না। বাড়ির সামনে পায়চারি করছে। এমন সময় ছাদ থেকে আরিশা বলল, এই মিস্টার হৃদয়, ওখানে দাঁড়িয়ে পায়চারি করছেন কেন? ছাদে আসুন। হৃদয় আরিশার দিকে তাকালো। কোনো কথাই বলছে না হৃদয়। তখন আরিশা বলল, আচ্ছা থামুন, আমি আসছি। একটু বাদে আরিশা ছাদ থেকে নেমে এলো। আরিশা হৃদয়ের সামনে এসে দাঁড়িয়ে মুচকে হাসি দিল। আরিশার হাসি দেখে হৃদয়ের মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি খেলা করছে। আরিশা বলল, একা আসতে তো ইতস্তত বোধ করছেন, তাই আমার সাথে আসুন। হৃদয় বেশ অবাক হলো।
কেমন করে জানি আরিশা ওর মনের কথাটা জানতে পারলো। হৃদয় মুখে কোনো কিছু প্রকাশ না করে আরিশার পিছু পিছু ছাদে উঠল। ছাদে এসে আরিশা এক কোণে গিয়ে দাঁড়ালো। হৃদয় ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে। আরিশা হৃদয়ের দিকে ঘুরে ঘুরে দাঁড়িয়ে বলল, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে আসুন। আরিশা হৃদয়কে ডাকার সে বেশ ধীর পায়ে আরিশার কাছে গিয়ে দাঁড়ালো। হৃদয় বেশ দূরত্ব রেখে দাঁড়িয়েছে। আরিশা হেসে উঠে বলল, প্রথমবার নারী সঙ্গ পাচ্ছেন তো, তাই এমন আনইজি ফিল হচ্ছে। দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হৃদয় আবারও অবাক চাহনি নিয়ে আরিশার দিকে তাকালো। আরিশা মায়াবী দৃষ্টি হৃদয়ের দিকে তাকিয়েছে। কেন জানি মনে হচ্ছে আরিশা এক দেখাতে ওর ভিতরটা একদম পড়ে ফেলেছে। তাই তো সে হৃদয়ের মনের কথা নিজেই প্রকাশ করেছে। আরিশা আনমনে আকাশের দিকে তাকিয়েছে। হৃদয় কোনো কথা বলছে না, মাঝে মধ্যে আর চোখে আরিশাকে দেখছে। উদাসীন অবস্থায় যখন কোনো মেয়ে এক মনে কোনো দিকে তাকিয়ে থাকে, তখন তাকে দেখতে খুব মায়াবী লাগে, যেমন আরিশাকে রাখছে। আরিশা বলল, জানেন, আমি প্রতিদিন এই সময়টা নিজেকে বেশি একা অনুভব করি। হৃদয় হালকা কেসে বলল, এটা তো আপনার দোষ। আপনি চাইলে এরকম একা থাকতে হতো না। এই সময় একজন সঙ্গী আপনার পাশে থাকতুম। কিন্তু বিশ্বাসযোগ্য কোনো সঙ্গী খুঁজে পাইনি, আর বিশ্বাসযোগ্য কেউ নেই আজকাল। তা ঠিক। একটা কথা জিজ্ঞাসা করতে পারি? করুন। আপনাকে দেখতে আসলে আপনি তাদের গোপন ব্যাপারগুলো তুলে ধরতেন, আর তারা সেসব কিছুর কারণে অনুশোচনাগ্রস্ত হয়ে আত্মহত্যা করতেন। আপনি ওদের গোপন বিষয় জানতেন কি করে? আরিশা হাসলো, তারপর বলল, আন্দাজে ঢিল ছুটতাম, ফলে লেগে যেত, আর তখনই গাছ থেকে ফলটা ঝরে পড়ত। কথাটা হৃদয়ের বিশ্বাস হল না। এর পিছনে অন্য কোনো বড় রহস্য নিশ্চয় আছে, কিন্তু সেটা কি? হৃদয় বলল, আজ আপনাকে একজন দেখতে আসার কথা ছিল, সামনের সপ্তাহে আসবে। ওর মৃত্যু তারিখ পিছিয়ে গেল। ব্যাপারটা ভালো লাগলো না আমার। মানে কি? আগেরবার যারা এসেছিল তাদের সাথে যা হয়েছে ওর সাথেই তাই হতো। হৃদয় কোনো কথা বলছে না, আর সে হাসছে। হৃদয় মেয়েটাকে যত দেখছে তত ওর কাছে রহস্যময় হয়ে উঠছে। আরিশা হৃদয়কে বলল, ওদের মতো তোমার মধ্যে তোমার বাবার জন্য অনুশোচনা কাজ করেছিল। তুমি চাইলে আত্মহত্যা করতে পারতে, কিন্তু করোনি, কারণ তুমি হলে বাস্তববাদী। তুমি বাস্তবতাকে মেনে নিয়েছো। সন্তান হিসেবে পালন করার জন্য নিজের কথা না ভেবে বাবার দেওয়া প্রস্তাব মেনে নিয়েছো। সত্যি তোমার মতো ছেলে আজকাল খুব কম। মন থেকে বলছি, আই লাইক ইউ। হৃদয় আরিশার দিকে তাকিয়ে আছে। তার মানে মেয়েটা ওর ব্যাপার খুঁটিনাটি সবই জানে, কিন্তু কি করে একজন সাধারণ মেয়ের পক্ষে এত কিছু জানা সম্ভব? এমন সময় গাড়ির আওয়াজ আসলো। আরিশা বলল, নিচে চলো, বাবা এসেছে। আরিশা হৃদয়কে নিয়ে নিচে চলে এলো। আরিশা ওর বাবাকে বলল, জানো বাবা, আমার না হৃদয়কে খুব ভালো লেগেছে। সত্যি সে অন্য সবার থেকে একদম আলাদা। আরিফুল, তাহলে হৃদয়কে তোমার লাইফ পার্টনার করে নাও। এই কথা আরিশার মুখে লজ্জার হাওয়া ফুটে উঠল। আরিফুল এই প্রথম মেয়ের মুখে এমন লজ্জার হাওয়া ফুটে উঠে দেখল। আরিশা কিছু বলবে না বলে দৌড়ে উপরে চলে গেল। হৃদয় আরিশার দিকে তাকালো। তখন আরিফুল বলল, কপালে থাকলে আমার মেয়েকে সারা জীবন ধরে এভাবে দেখতে পারবে। হৃদয় একটু লজ্জা পেল বটে, তবে স্বাভাবিক হয়ে রইল। আরিফুল বলল, আরিশার থেকে কিছু জানতে পারলে? এখন পর্যন্ত না, তবে জানতে পারবো মনে হয়। চেষ্টা চালিয়ে যাও। রাতের বেলা হৃদয় আরিফুলের বাসা থেকে চলে গেল, কারণ আরিফুল নিজে হৃদয়কে থাকতে বলছে। হৃদয় নিচতলার একটা গেস্ট রুমে শুয়ে আছে। বারবার শুধু আরিশার কথা ভাবছে। মেয়েটাকে সে যত দেখছে তত অবাক হচ্ছে। কি করে একটা সাধারণ মানুষ কারো মনের কথা বুঝতে পারে, এটা ভাবতে হৃদয়ের বেশ অবাক লাগছে। আরিশা কি সত্যি সাধারণ মানুষ, নাকি ওর মাঝে লুকিয়ে আছে অসাধারণ অদেখা কোনো চরিত্র? হৃদয় দরজা খোলার মতো আওয়াজ পেয়ে রুম থেকে বেরিয়ে এলো। মনে মনে ভাবলো, এত রাতে আবার কে দরজা খুললো? কিন্তু বাইরে আসার পর হৃদয় কাউকে দেখতে পেল না, তাই রুমে এসে আবার শুয়ে পড়লো। আরিশা হৃদয়ের রুমের দিকে তাকিয়ে মুচকে হাসলো, তারপর নিঃশব্দে দরজা খুলে বাইরে চলে গেল। গেটের দারোয়ান চেয়ারে হেলান দিয়ে হাঁ করে ঘুমাচ্ছে। আরিশা দরজা খুলে বেরিয়ে পড়লো। কেউ কিছু বুঝতে পারলো না। আরিশা নির্জন রাস্তা দিয়ে হেঁটেই চলছে অজানা কোনো গন্তব্যের উদ্দেশ্যে। দোতলা একটা রুমের জানলা বরাবর একটা গাছ, সেই গাছের ডালে বসে আছে আরিশা। এক মনে জানলার ভিতরে থাকা মানুষটির দিকে তাকিয়ে আছে আরিশা। মানুষটি বেঘরে ঘুমাচ্ছে তার স্ত্রীকে নিয়ে। আরিশা হাতে ধারালো একটা ছুরি। আরিশার ইচ্ছে হচ্ছে এক্ষুনি ভিতরে গিয়ে লোকটির গলা বরাবর ছুরিটা চালিয়ে দেয়, কিন্তু কোনো অজানা কারণে আরিশা সেটা করতে পারছে না। সকালে ঘুম ভাঙার পর হৃদয় ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখলো ডাইনিং টেবিলে আরিফুল আর আরিশা বসে আছে। হৃদয়কে দেখা মাত্র আরিফুল বলল, উঠেছো তুমি? তাড়াতাড়ি এসে নাস্তা করো। হৃদয় কোনো কথা না বলে একটা চেয়ার টেনে বসলো। হৃদয় চুপচাপ বসে আছে, কিন্তু কোনো খাবারে হাত দিচ্ছে না। তখন আরিশা বলল, এই যে মিস্টার, এভাবে বসে আছেন কেন? খান। আরিফুল,
তুমি কি লজ্জা পাচ্ছ? হৃদয় না। আরিশা তাহলে খাচ্ছেন না কেন? হৃদয় আর কোনো কথা না বলে খাবার খেতে গেল। খাওয়ার সময় আরিফুল বলল, হৃদয় আরিশা চাইছে তুমি ওকে কলেজে নিয়ে যাওয়া আশা করো, তুমি কি বলো? হৃদয় এই কথা শুনে আরিশার দিকে তাকালো। আরিশা মুচকে মুচকে হাসছে। সত্যি হাসলে মেয়েটাকে অনেক মায়াবতী লাগে। হৃদয় জবাব দিল, আপনি যা বলবেন আমি তাই করবো, কারণ আমি তো আপনার কাছে অনেক ঋণী। আরে বাবা, এভাবে বলতে নেই, আমি তো তোমায় শুধু সাহায্য করেছি মাত্র, এর কারণ তো জানেন। জি আঙ্কেল। খাওয়া দাওয়া শেষ, হৃদয় রেডি হয়ে হলো আরিশার সাথে কলেজ যাওয়ার জন্য। হৃদয় রুম থেকে বের হয়ে এসে দেখলো আরিশা রেডি। আরিশা বলল, চলুন। আরিশা হৃদয়ের সাথে বাড়ি থেকে বের হলো। আরিশা হৃদয়কে বলল, কলেজ এখান থেকে খুব একটা দূরে নেই, প্রতিদিন গাড়ি নিয়ে যাওয়া আসা করি, কিন্তু আজ থেকে রিক্সায় যাওয়া করব। ও, কিন্তু কেন? এমনি। ঠিক আছে, আপনার যেমন ইচ্ছা আর কি। হৃদয় একটা রিক্সা দেখে তাতে দুইজন বসে পড়ল। হৃদয় বেশ কাচুমুচু হয়ে বসে আছে। এটা দেখে আরিশার বেশ হাসি পাচ্ছে। রিক্সা চলছে বাতাসে। আরিশার খোলা চুলগুলো হৃদয়ের মুখে এসে পড়ছে। হৃদয় হাত দিয়ে চুলগুলো মুখ থেকে সরিয়ে দিচ্ছে। তবে আরিশার চুলের ঘ্রাণ ওর বেশ ভালোই লাগছে। কখনো এমন ঘ্রাণ সে নিতে পারেনি। মেয়েদের চুলে যে ঘ্রাণ থাকে সেটা শ্যাম্পুর ঘ্রাণ ছাড়া কিছু না ঠিকই, কিন্তু সেই ঘ্রাণে বেশিরভাগ পুরুষ আকর্ষিত হয়। হৃদয় আর চোখে আরিশার দিকে তাকিয়ে দেখলো। ওর মুখে এখনও হাসি লেগে আছে। আরিশা বলে উঠল, চুলের ঘ্রাণ কেমন লাগছে? হৃদয় কী বলবে ভেবে পায় না। তখন আরিশা বলল, আজকে সকালে চুলে শ্যাম্পু করেছি, প্রথমবার এমন ঘ্রাণ নিশ্চয়ই ভালো লেগেছে, তাই না? হৃদয় মাথা নেড়ে জবাব দিল। আরিশা হৃদয়ের দিকে তাকিয়ে বলল, জানেন, আমার না প্রিয় মানুষের সাথে রিক্সা চড়ে সারা শহর ঘুরে দেখার অনেক শখ, কিন্তু এখনও তো আপনার জীবনে কাউকে আসতে দেননি। যে আসতেছে তা চেয়েছে তার সাথে তো অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে ফেলেছেন, কারণ তারা কোনো না কোনোভাবে অসৎ ছিল, যার কারণে আমি ওসব করেছি। আর ওদের অসৎ কাজের অনুশোচনায় নিজেরাই মরছে। আপনি জানেন কি করে কে অসৎ ছিল? আরিশা মুচকে এসে জবাব দিল, সময় হলে সব জানতে পারেন। রিক্সা কলেজের সামনে এসে থামলো। আরিশা আর হৃদয় রিক্সা থেকে নেমে পড়লো। আরিশা হৃদয়কে বলল, তুমি এখানে আশেপাশে থাকো, আমি ঘন্টাখানেকের মধ্যে চলে আসবো। ঠিক আছে। আরিশা এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। হৃদয় এখানে আসার পর থেকে একটা জিনিস দেখেছে, কলেজে বেশিরভাগ ছেলে মেয়ে ওর দিকে এক দৃষ্টি দেখছে। এভাবে তাকিয়ে থাকার কারণ হৃদয় বুঝতে পারছে। মনে মনে ভাবছে, একটা মেয়ের সাথে একটা ছেলেকে দেখলে সবার এভাবে তাকিয়ে থাকাটা স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা দিন দিন হৃদয়ের কাছে অস্বাভাবিক লাগতে শুরু করলো। যখন দেখলো বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পরেও মানুষ এভাবে তাকিয়ে থাকার ব্যাপারটা পরিবর্তন হয়নি, এবার হৃদয়ের কাছে ব্যাপারটা বেশ রহস্যময় হয়ে লাগছে। হৃদয় গিয়ে কলেজের মধ্যে থাকা একটি গাছের নিচে বসলো। সেখানে বসে থেকে হৃদয় দেখলো ওর থেকে বেশ দূরে দাঁড়িয়ে একজন ছেলে আর একজন মেয়ে। ছেলেটি হৃদয়ের দিকে হাত ইশারা করে মেয়েটিকে যেন বলছে। ছেলেটির বলা শেষ হোক মাত্র মেয়েটি হৃদয়ের দিকে এগিয়ে আসতে থাকলো। মেয়েটি হৃদয়ের সামনে এসে বলল, ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারে? আরিশা মেয়েটি আপনার কে হয়? হৃদয় কী জবাব দিবে বুঝতে পারছে না। তখন মেয়েটি বলল, সত্যি ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে আমার কাছে। কোন ব্যাপার? যে মেয়েটা কোনো ছেলেকে সহ্য করতে পারতো না, সে কিনা আজ একটা ছেলের সাথে পাশাপাশি বসে একসাথে কলেজে আসছে। আবার মেয়েটির মুখে বেশ হাসি হাসি ভাব। তাই জিজ্ঞাসা করলাম, আপনি সম্পর্কে আরিশার কে হন? আমি যেই হই না কেন সেটা আপাতত বলা যাবে না। আপনি একটা কথা বলুন তো, কি আরিশা কি প্রথম থেকে ছেলেদের সহ্য করতে পারতো না? না, এমন নয়। আরিশা তো 2 বছর যাবৎ এমন হয়েছে। আগে তো ওর বেশ কয়েকটা ছেলে বন্ধু ছিল, কিন্তু ওই 2 বছর আগে কলেজ থেকে আমরা কয়েকজন মিলে একটা পিকনিকে গিয়েছিলাম দূর পাহাড়ি এলাকায়। সেখানে একটা অঘটন ঘটে, আর তারপর থেকে আরিশা এমন হয়ে গেছে, কোনো ছেলেকে সহ্য করতে পারে না। কী এমন ঘটেছিল যার কারণে আরিশা এরকম হয়েছে? আরিশার 4 জন খুব ভালো বন্ধু ছিল, অভি, আরিয়ান, সাকিব আর সৌরভ। একদিন আরিশা ওদের 4 জনের সাথে জঙ্গলের ভিতরে ঘুরতে যায়। অনেক সময় হয়ে যায়, ওরা কেউ ফিরে আসে না। তখন আমরা সিদ্ধান্ত নেই ওদের খুঁজে হবে। এমন সময় আরিশা একদম রক্তমাখা অবস্থায় আমাদের সামনে ফিরে আসে, কিন্তু ওর বন্ধুরা কেউ ফিরে আসে না। দেখেও আমরা জিজ্ঞাসা করি, এমন হলো কী করে, আর ওরা কোথায়? আর সে কোনো জবাব দেয় না, সে একদম নিশ্চুপ হয়েছিল। আমরা বেশ জোরজবস্তি করায় আরিশা কেঁদে দিল, আর কাঁদতে কাঁদতে বলল, ওরা 4 জনের উপর নাকি ডাকাতের দল হামলা করেছে। ওদের প্রত্যেকের হাত পা ডাকাতের দলেরা কেটে ফেলেছে, আর সঙ্গে যা ছিল সব কেড়ে নিয়েছে। আমি ভয় পেয়ে পালিয়ে আসি। ওরা কোথায়? ওখানে পড়ে আছে।
আমার আর দেরি না করে সেখানে স্থানীয় লোকজন নিয়ে আমরা ওই 4 জনকে উদ্ধার করি। স্থানীয় লোকেরা জানা মতে ওই জঙ্গলে ডাকাত আছে বলে জানা নেই। তারপর আয়েশা আর ওর বন্ধুদের কথায় ভিত্তি করে পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও ডাকাতের কোনো খোঁজ পায়নি। কিন্তু এরপর থেকে আরিশা একদম, ছেলে তো দূরের কথা, ওর বন্ধুদের পর্যন্ত ঘৃণা করে। আমার মনে হয় এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। এখন ওর বন্ধুরা কোথায়? ওর বন্ধুরা 4 জনে তো একদম পঙ্গু হয়ে গেছে। কারো 2 হাত নেই, কারো 1 পা হাত নেই। বেচারাদের জীবনটা কষ্টকর। তবে একটা কথা কি জানেন কি, আমার মাঝে মধ্যে যখন ওদের সাথে দেখা করতে যেতাম, তখন আরিশার কথা বলা মাত্র ওদের চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখা যেত। আর আরিশা যখন ওদের কথা শুনতো, তখন ওর চোখে মুখে ঘৃণা দেখা যেত। সত্যি ব্যাপারটা রহস্যময় লাগছে। আচ্ছা ভাইয়া, থাকেন, আমি আসি। ঠিক আছে। আচ্ছা, আপনি কি ওদের ঠিকানা দিতে পারবেন? মেয়েটা 4 জনের ঠিকানা দিল। তারপর বলল, এখন সামনে যে মোড়ে আছে সেখানে ডান দিকে একটা বড় মুদির দোকান আছে। সে দোকানে গেলে সৌরভকে পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেয়েটি চলে গেল। হৃদয় ঘড়ির দিকে মনে মনে ভাবল, আয়েশা আসতে বেশ কিছু সময় লাগবে। এই সুযোগে সৌরভের সাথে দেখা করে আসলে মন্দ হয় না। হৃদয় মনে মনে ভাবছে, যদি ডাকাতেরা ওই 4 জনের ক্ষতি করে, তাহলে ওরা আরিশার কথা শুনে ভয় পাবে কেন? আবার ওরা যদি আরিশার ভালো বন্ধু হয়ে থাকে, তাহলে ওদের কথা শুনে আরিশা ঘৃণা করবে কেন? সব জানতে হবে। হৃদয় সৌরভের দোকানের সামনে এসে দাঁড়ালো। দেখলেও সৌরভের ডান হাত নেই। হৃদয়কে দেখে সৌরভ বলল, ভাই কিছু লাগবে? হৃদয় একবার এদিক ওদিক তাকিয়ে সৌরভের কাছে এসে বলল, আপনি তো সৌরভ, তাই না? জি ভাই, আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। জি করুন। আজ থেকে 2 বছর আগে কী ঘটেছিল ওই জঙ্গলে? সত্যিটা বলবেন। আমার যতটা মনে হয় ডাকাত আপনাদের এই অবস্থা করেনি। হৃদয়ের কথায় সৌরভের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। একটু চুপ থেকে সৌরভ বলল, প্লিজ ভাই, আপনি আমায় এই ব্যাপারে কিছু বলবেন না। যা হয়েছে তা আমি আর মনে করতে চাই না। আপনি প্লিজ চলে যান। ভয় পাবেন না ভাই, আপনি কিছু তো বলুন। না, আমি কিছু বলবো না, আপনি চলে যান এখান থেকে। হৃদয় আর কোনো কথা না বলে কলেজের দিকে যেতে লাগলো। হৃদয় এখনও বুঝতে পারছে না এরা কেন আরিশাকে ভয় পায়। আসলে সেদিন ঘটেছিল কি, আর আরিশাই বা সেই ঘটনার সাথে ছেলেদের ঘৃণা করার কারণ কি? আরিশা ক্লাস থেকে বের হয়ে হৃদয়ের সাথে কথা বলা মেয়েটির সামনে এসে দাঁড়ালো। মেয়েটি আরিশাকে দেখে বলল, কিরে কেমন আছিস? হৃদয়কে এসব কথা তোকে কে বলতে বলেছে? আরিশার কথা শুনে মেয়েটি চোখ বড় বড় করলো। মনে মনে ভাবছে, সেখানে তো হৃদয় আর সে ছাড়া কেউ ছিল না, তাহলে আরিশা এসব জানলো কী করে? রাগে আরিশার চোখ মুখ লাল হয়ে উঠছে, হাত পা রীতিমতো কাঁপতে শুরু করছে। আরিশা বলল, তুই জানিস আমি চাইলে কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ জানি জানি, সরি ভুল হয়ে গেছে, আর কাউকে কিছু বলবো না, মনে থাকে যেন। মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ থাকবে। আরিশা মেয়েটির দিকে তাকিয়ে রহস্যভাবে হেসে চলে এলো। আরিশা কলেজ থেকে বের হয়ে হৃদয়ের কাছে এসে বলল, বাবা ফোন করেছিল। কি বলল? যে ছেলে দেখতে আসার কথা ছিল সে নাকি আজ আসবে, তাই তাড়াতাড়ি বাসায় যেতে বলছে। আচ্ছা ঠিক আছে, চলো। হৃদয় আরিশাকে নিয়ে একটা রিকশায় উঠে পড়ল। আরিশা হৃদয়কে বলল, জানো আজ ওই ছেলেটার কপাল খুব খারাপ। হৃদয় আরিশার দিকে ভুরু কুচকে তাকিয়ে বলে, কেন? যে ছেলেটা আসছে ওর মধ্যে খারাপ গুণ না থাকলেও ওর কাছের মানুষের মধ্যে আছে। একটা কথা কি জানেন কি, একটা মেয়ে কখনো অসৎ লোকের সাথে সুখী হতে পারে না। যদি ছেলেটার চরিত্র ভালো হয়, তারপরেও অসৎ কোনো কাজের কারণে মেয়েটার জীবন অসুখী হয়ে যায়। যার সম্পদ বেশি সে অসৎ পথ অবলম্বন করে বেশি। তার চেয়ে আপনি অনেক ভালো আছেন। না আছে কোনো সম্পদ, না আছে কোনো অসৎ কিছু করার চিন্তাভাবনা। আপনি সুখী মানুষ একদম। আপনার সাথে যে কোনো মেয়েই সুখী থাকবে। এটি বলে আরিশা হৃদয়ের দিকে তাকিয়ে মুচকে হাসলো। রিস্কা বসার সামনে চলে এলো। দুজন রিস্কা থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করলো। আরিশা আগে আগে হাঁটছে আর হৃদয়ের পিছনে। হৃদয় ভাবছে, মেয়েটাকে রহস্যময় মনে হলো। আরিশা সাধারণ একজন মেয়ে, যার কোনো কিছুর প্রতি চাহিদা নেই। সে শুধু চায় সৎ একজন মানুষ। কিন্তু বর্তমান ছেলেরা জীবনসঙ্গী হিসেবে সৎ মানুষকে চাইলেও মেয়েরা বাবা মা ছেলের টাকা দেখে মেয়েকে তার হাতে তুলে দেয়, কিন্তু একবারও দেখে না ছেলেটা সৎ কিনা। আর এজন্য বর্তমান বেশিরভাগ মেয়ের জীবন নেমে আসে কষ্টের ঢল। বিকালবেলা ছেলেরা বাড়ি থেকে আরিশাকে দেখতে এলো। ছেলের সাথে এসেছে ওর মা, ভাই আর ভাবি। ছেলের নাম মোহিত। আরিশা চুপচাপ ছেলের মুখোমুখি বসে আছে। হৃদয় দূরে দাঁড়িয়ে আছে। ছেলের মা আরিফুলকে বলল, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, তবে বয়স একটু বেশি। এই বয়সী মেয়েকে আমার ছেলের সাথে মানায় না। মেয়ের বয়স আমার বড় ছেলের বউয়ের চেয়েও বেশি। আমার মেয়ের সাথে যদি আপনার ছেলে না মানায়, তাহলে বিয়ে দেওয়ার দরকার নেই।
তখন তিনি হেসে উঠে বললেন, আরে রাগ করেন কেন? আমি আসলে বলতে চাইছিলাম, মেয়ের বয়স যেহেতু একটু বেশি তাই বলছি। আরিশা, যা বলার আছে সব কিছু বলুন, এখন হেয়ালি করবেন না। আয়েশার কথাটি মনে হলো মুহিতের মায়ের পছন্দ হলো না। তিনি মুখে কিছু না বললেও তার মুখের ভাবখানা দেখে ওরকম মনে হলো। মুহিতের মা বলল, আমার ছেলেকে বেশি কিছু না, মাত্র 10 লাখ টাকা দিলে হবে, তাহলে আর সমস্যা নেই। আরিফুল কিছু বলতে যাবে তখন আরিশা বলল, কেন, আপনার ছেলে ভিখারি নাকি? বউয়ের বাপের টাকা থেকে টাকা চাইছেন, লজ্জা করে না এভাবে মেয়ের বাড়ি থেকে টাকা চাইতে? আপনারা আর এক মুহূর্ত এখানে থাকবেন না, যান বলছি। মুহিতের মা রেগে উঠে বলল, এই মেয়ে তো দেখছি ভারী বেয়াদব। আর যাই হোক, এই মেয়ের সাথে বিয়ে দিলে সংসারে অশান্তি ছাড়া কিছুই আসবে না। আপনার মতো শাশুড়ি যে সংসারে আছে সে সংসারে কখনো সুখ আসবে না। মুহিতের মা রেগে মেগে আগুন। আরিফুল চুপচাপ শুধু শুনেই যাচ্ছে। মুহিতের মা আরিফুলকে বলল, মেয়েকে কী শিক্ষা দিয়েছেন যে এরকমভাবে কথা বলে? আমার মেয়ের শিক্ষার কোনো ভুল নেই, ভুল হলো আপনার মন মানসিকতা। মুহিতের মা রেগে বলে উঠলেন, চল মুহিত, এই মেয়ের সাথে বিয়ে দেব না তোর। কিন্তু মা, কোনো কথা বলবি না, আমি এর চেয়ে সুন্দরী মেয়ের সাথে তার বিয়ে দেব। এটা বলে মুহিত, ওর মা, ভাই আর ভাবিসহ উঠে চলে গেল। যাওয়ার সময় মুহিতের ভাবি আরিশার দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। আরিফুল আরেকবার দীর্ঘশ্বাস পেল। তারপর আরিশাকে বলল, এভাবে আর কত বিয়ে ভাঙবি মা? আর একটাও না, কারণ আমি আমার জীবনসঙ্গী বেছে নিলাম। আরিফুল অবাক চোখে তাকিয়ে বলল, বেছে নিয়েছো কাকে? হৃদয়কে। আরিশার মুখে এমন কথা শুনে হৃদয় চমকে উঠল। আরিশার দিকে তাকালো। আরিশা হৃদয়ের দিকে তাকিয়ে বলল, আমার জীবনসঙ্গী হিসাবে হৃদয়কে এক পারফেক্ট মনে হয়েছে। ওর কিছু না থাকলেও ওর ভিতরে সততা আছে। আরিশার কথা আরিফুল হেসে উঠল। তারপর বলল, আমি অবশ্য হৃদয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, কারণ ওকে দেখে আমার অনেক ভালো মনে হয়েছে। শুধু তোমার মতের অপেক্ষায় ছিলাম, তাই তো ওকে তোমার সাথে মিশতে দিতে চেয়েছিলাম। কিন্তু দেখলাম তুমি অন্য পুরুষকে ঘৃণা করলে হৃদয়ের সাথে খুব ভালোভাবে মিশতে শুরু করছিল। তখনই মনে হয়েছে হয়তো তুমি হৃদয়কে চাও। চিন্তা করো না, খুব শিগগিরই তোমাদের 2 হাত এক করে দেব। এই বলে আরিফুল হৃদয়ের দিকে তাকিয়ে হেসে উঠে উপরে চলে গেল। হৃদয় আরিশার দিকে এগিয়ে এলো। আরিশা উঠে দাঁড়ালো। হৃদয় বলে, এটা কি হলো? যা হবার তাই হলো মিস্টার। আরিশা হেঁটে উঠে হৃদয়ের গাল টেনে ধরলো। তখন হৃদয়ের ঠোঁটের কোণে হাসি রেখে বলল, আমার চেয়ে তোমার গাল দুটো টানতে ভালো লাগবে। আরিশা ওর গাল এগিয়ে দিয়ে বলল, নাও টানো। না, এখন না, বিয়ের পর। আরিশার মুখে লজ্জার আভা ফুটে উঠল। আরিশা যেখানে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রুমে চলে গেল। হৃদয় দাঁড়িয়ে আছে আর ভাবছে, আরিশা ওই পিকনিক থেকে আসার পর থেকে পুরুষদের ঘৃণা করে, আর জঙ্গলে আসলে কি ঘটেছিল এটা আমাকে জানতে হবে। আরিশা রুমে এসে দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আজ ওর খুব খুশি লাগছে। এমন সময় আরিশা দেখলো ওর সামনে একটা সাদা দোহার মানুষের মতো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আরিশা তার দিকে তাকে হেসে বলল, আজ আমি তোমার জন্য একজন ভালো জীবনসঙ্গীকে হিসাবে পেতে চলেছি। তুমি না থাকলে আমি কখনোই একজন ভালো মানুষকে খুঁজে পেতাম না। যদি আমি পারতাম তবে সত্যি তোমাকে জড়িয়ে ধরতাম। এমন সময় মানুষ আকৃতির অবয়ব একটি মেয়ের রূপ ধারণ করলো। মেয়ের গায়ের রং সাদা ফ্যাকাশে, চোখগুলোর নিচে কালো দাগ, চুলগুলো এলোমেলোভাবে ছড়ানো, গলায় কিছু জখমের মতো। মেয়েটি আরিশাকে বলল, চলো এবার আরেকজনের 12টা বাজিয়ে আসি। চলো। মৃত্যুর খেলাটা কিন্তু বেশ জমে উঠেছে একদম। এই বলা মাত্র মেয়েটি আরিশার শরীরে প্রবেশ করলো। রাত 12টা বাজে। হৃদয়ের চোখে ঘুম নেই। বারবার আরিশার কথা মনে পড়ছে। হৃদয়ের মনের মাঝে অনেক না বলা কথা জমা আছে। আরিশার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে। কেমন হতো যদি দুইজন খোলা আকাশের নিচে পাশাপাশি বসে চাঁদ দেখতো। আরে বলেই ফেলতো বুকের মধ্যে জমিয়ে রাখা সমস্ত কথাগুলো। এটা ভাবতে হৃদয়ের মনে অন্যরকম অনুভূতি হচ্ছে। এমন সময় দরজা খোলার মতো খট করে আওয়াজ উঠল। হৃদয় উঠে বসলো। মনে মনে ভাবছে, এত রাতে আবার কে এলো? এমন সময় মনে হলো কেউ যেন হেঁটে হেঁটে বাড়ির দরজা খুলে বাইরে যাচ্ছে। হৃদয় ভাবলো, দেখতে ইচ্ছে ব্যাপারটা। হৃদয় বাইরে এসে দেখলো আরিশা দরজা খুলে বাইরে যাচ্ছে। হৃদয় মনে মনে ভাবছে, এত রাতে আরিশা কোথায় যায়? হৃদয় আরিশার পিছু পিছু বাইরে আসলো। একবার ভাবলো আরিশাকে ডাক দেয়, পরে ভাবলো না, এর চেয়ে বরং ওর পিছু পিছু গিয়ে দেখে আসি আরিশা এত রাতে কোথায় যাচ্ছে। দরজার সামনে থাকা দারোয়ান ঘুমের ভিবর। আরিশা দরজা খুলে বাইরে চলে গেল। নির্জন রাস্তায় জনমানবের চিহ্নটুকু নেই। আরিশা একা একা হাঁটছে। হৃদয় হাঁটছে ওর পিছন পিছন। হঠাৎ কিছু একটা আওয়াজে হৃদয় পিছনে তাকালো, দেখলো কিছু নেই। তারপর সামনে তাকিয়ে দেখলো আরিশাও নেই। এত তাড়াতাড়ি আরিশা কোথায় গেল? এমন সময় কেউ একজন হৃদয়ের কাঁধ স্পর্শ করতে হৃদয় চমকে উঠে
পিছনে তাকলো, দেখলো আরিশা দাঁড়িয়েছে। হৃদয় স্বস্তির নিঃশ্বাস আনলো, কিন্তু আরিশাকে দেখে হৃদয় স্বাভাবিক মনে হচ্ছে না। ওর চেহারা কেমন যেন বদলে গেছে, শ্যামলা মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। চাঁদের আলোয় তা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছিল। আরিশা হৃদয়কে বলল, আমার পিছু নিয়েছিলি কেন? তার আগে বলো, এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে? এমন কথা আরিশা বেশ বিরক্ত হলো। তখন হৃদয় বলল, কি হলো আরিশা, আমার কথার কোনো জবাব দিচ্ছ না কেন? আমি আরিশা নই, আমি প্রিয়া। কি ভুলভাল বকছো? এমন সময় আরিশা ওর চোখ বন্ধ করলো। তৎক্ষণাৎ আরিশা সারা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠলো। হৃদয় অবাক হয়ে বলল, আরিশা তুমি ঠিক আছো? আরিশা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, হ্যাঁ ঠিক আছে। আরিশা চারদিকে তাকালো, তারপর হৃদয়কে দেখে অবাক হওয়ার মতো চাহনি নিয়ে বলল, তুমি এখানে কেন? হৃদয় কিছু বলতে যাবে, এমন সময় অদৃশ্য নারী কণ্ঠে কেউ বলল, আর কিছু লুকিয়ে লাভ নেই আরিশা, তুমি হৃদয়কে সত্যিটা বলে দাও। এই কথা শুনে হৃদয় এদিক ওদিক তাকে খুঁজতে লাগলো কথাটা কে বলল। কিন্তু হৃদয় কাউকে দেখতে না পেরে আরিশাকে বলল, কে বলল কথা? পিছনে তাকাও। হৃদয় পিছনে তাকিয়ে চমকে গেল। ওর পিছনে দাঁড়িয়ে থাকা এক নারী, চেহারায় বেশ ভয়ঙ্কর, সাদা ফ্যাকাশে গায়ের রং, খোলা চুল, মুখে গলায় প্রচণ্ড ক্ষতের চিহ্ন, বুকে ঠিক মাঝখানে গভীর ক্ষত, সেখান থেকে রক্ত ঝরছে। হৃদয় হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। এমন কাউকে দেখে হৃদয় বেশ উৎকণ্ঠা হয়ে বলল, এটা কে? আরিশা জবাব দিল, ওর নাম প্রিয়া, আর আজ 2 বছর যাবৎ প্রিয়া আমার সাথেই আছে। হৃদয় যেন একটা ঘোরের মধ্যে পড়ে গেছে। কী হচ্ছে কিছুই বুঝতে পারল না। হৃদয় আরিশাকেও বলল, একে তো কোনো অশরীরই মনে হচ্ছে। ঠিক ধরেছ, ও আসলে অশরীরী। এই কথা শুনে হৃদয় আরও বেশি ভয় পেতে শুরু করলো। তখন হৃদয় বলল, ও তোমার সাথে কিভাবে এলো? তাহলে বলি শোনো। আরিশা বলতে লাগলো, 2 বছর আগে এখানকার আরিশা আর সেই আরিশার মধ্যে কোনো পার্থক্য ছিল? আমার বন্ধুর সংখ্যা অনেক বেশি ছিল, বিশেষ করে ছেলে বন্ধু বেশি ছিল। ছেলে বন্ধু থাকলে মেয়েটা খারাপ হয় না, বিপদে আপদে ছেলে বন্ধুরাই এগিয়ে আসে। এই কথাটা আমি খুব করে মানতাম। আমার সবচেয়ে ভালো 4 জন বন্ধু অভি, আরিয়ান, সাকিব আর সৌরভ। এদের সাথে আমার খুব মিল ছিল। একদিন বেশ কয়েকজন বন্ধু মিলে ঠিক করে আমরা দূরে কোথাও ঘুরতে যাব। কথা মতো সবাই একসাথে ঘুরতে গেলাম। ঘুরতে যাওয়ার পর আরিয়ান আমায় বলল, আমরা 4 জন মিলে গভীর জঙ্গলে যেতে চেয়েছি, তুই যাবি আমার সঙ্গে? আমি এই কথা শুনে সাথে সাথে রাজি হয়ে যাই আর ওদের 4 জনের সাথে জঙ্গলে ঘুরতে যাই। ওদের আমি খুব ভালো বন্ধু মনে করতাম, জানতাম ওরা সাথে থাকলে আমার কোনো বিপদ হবে না। কিন্তু ওরাই যে আমার কাল হয়ে দাঁড়াবে বুঝতে পারিনি। হৃদয় জিজ্ঞাসা করলো, কী করেছিল ওরা? আরিশা বেশ জোরে দম নিয়ে বলতে শুরু করলো, ওরা 4 জন মিলে প্ল্যান করেছে আমাকে গভীর জঙ্গলে এনে নিজেদের শারীরিক চাহিদা মেটাবে। আমি বুঝতে পেরে 4 জনকে উদ্দেশ্য করে বলি, আমি তোদের খুব ভালো বন্ধু ভাবতাম, আর এখন তোরা আমার সাথে এসব করতে চাইছে। আরিয়ান, কী করবো দোস্ত, তোর এমন রূপ দেখতে দেখতে আমরা পাগল হয়ে যাচ্ছি। তাই কি করব বল? সাকিব, আমরা তো তোর বন্ধু, আমাদের না হয় একটু খুশি করলে সমস্যা কী? আরিশা, ছি, তোরা এতটা খারাপ? অভি, তোর এই রূপ আমাদের এমন করতে বাধ্য করছে। সৌরভ, আর দেরি করিস না, শুরু করা হোক। 4 জন আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি যাদের ভালো বন্ধু ভাবতাম, আজ তারা আমার বড় শত্রু হয়ে গেছে। আমি ওদের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করি। কোন দিকে আমি দৌড়াচ্ছিলাম আমি নিজেও জানি না। মনে শুধু একটা কথা বাজছিল, আমার নিজেকে বাঁচাতে হবে। ওরা 4 জন আমার পিছন পিছন দাঁড়াচ্ছিল, কিন্তু আমি দৌড়াতে গিয়ে কিছু একটার সাথে পা বেঁধে নিচে পড়ে যাই। হাত পা প্রচণ্ড ব্যথা পাই। এদিকে ওরা আমার কাছে আসে। আমি গিয়ে একটা গাছের গোড়ায় লুকিয়ে পড়ি। এমন সময় প্রিয়া আমার সামনে হাজির হয়। প্রিয়াকে দেখে আমি প্রচণ্ড ভয় পাই। তখন প্রিয়া আমায় বলে, আমায় দেখে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এখন তোমার নিজেকে বাঁচতে হলে তোমার আমার সাহায্য প্রয়োজন। তখন আমি বেশ হাত জোর করে বলতে থাকি, যে করে হোক আপনি বাচ্চা নামায়, এজন্য তোমার শরীর আমায় ব্যবহার করতে হবে। মানে আমার তোমার শরীরে প্রবেশ করতে হবে। এটা কি করে সম্ভব? তুমি চাইলে সম্ভব, তুমি শুধু অনুমতি দাও। আমার আর কোনো উপায় নেই পেয়ে প্রিয়াকে অনুমতি দেয়। তখন প্রিয়া আমার শরীরে প্রবেশ করে। প্রিয়া সেখানে পড়ে থাকা একটা দা নিয়ে ওই 4 জনের উপর হামলা করে ওদের 4 জনের হাত পা কেটে ফেলে। প্রিয়া আমার শরীরে আসার পর থেকে আমার ক্ষমতা কয়েক গুণ বেড়ে গিয়েছিল, তাই সহজেই ওদের পঙ্গু বানাতে পেরেছি। প্রিয়া ওদের ওই অবস্থা করার পর হুমকি দেয়, এই কথা যদি কারো কাছে প্রকাশ করিস তাহলে তুই সহ তোর পুরো ফ্যামিলি এই অবস্থা করব। আমি যে কাহিনী বলবো তোরা সবাই এটাতে হ্যাঁ জবাব দিবি। তখন প্রিয়া আমার শরীরে হতে বেরিয়ে আসে। দেখে 4 জনের হাত পা কাটা অবস্থায় মাটিতে পড়ে আছে, আর আমার পুরো শরীর রক্তে ভিজে গেছে। আমি কখনো এটা করতে চাইছিলাম না, কিন্তু তাছাড়া আর কোনো উপায় ছিল না। তখন প্রিয়া আমায় বুঝায়, আমি যদি এটা না করতাম তাহলে এরা আরও
মেয়ের ক্ষতি করতে পারতো, আর আমি এটা মেনে নেই কী করে? তখন প্রিয়া আমার মধ্যে প্রবেশ করে আর ডাকাতের কাহিনী তৈরি করে সবার সামনে উপস্থিত করে, আর সবাই বিশ্বাস করে, আর ওরা চারজন এটাই বলে। সব শুনে হৃদয় হা করে তাকিয়ে আছে। সে কী বলবে কিছুই বুঝতে পারছে না। তখন আরিশা বলল, জানো, এরপর থেকে প্রিয়া আমায় বোঝাতে শুরু করে বাবা, ভাই আর ভালো স্বামী ছাড়া মেয়েরা কারো কাছেই নিরাপদ নয়। আর তখন থেকে আমি পুরুষদের ঘৃণা করতে শুরু করি। কাউকে সহ্য করতে পারতাম না। কলেজে যে ছেলে আমায় ডিস্টার্ব করতো তাদের বেহাল অবস্থা করতাম, আর ক্ষতিপূরণের অবশ্য বাবাকে দিতে হয়েছে। এখন একটা প্রশ্ন মাথায় ঘুরছে, তা হলো যারা তোমায় এতদিন দেখতে আসতো এরা কি সত্যি মারা গেছে নাকি খুন করা হয়েছে? আরিশা হাসতে হাসতে বলল, আমি আর প্রিয়া মিলে ওকে মেরেছি, হা হা। হৃদয় আরও অবাক হয়ে গেল। আরিশা এসব কী বলছে? এতগুলো মানুষকে সে মেরেছে? আরিশার মায়াবী দৃষ্টি দিয়ে হৃদয়ের দিকে তাকিয়ে বলল, অবাক হচ্ছে তাই না? তবে কি জানো, যদি আমরা এদের না মারতাম তাহলে প্রিয়ার মতো অন্য মেয়ের জীবন বা আমার জীবন নষ্ট হতো। যারা দেখতে আসতো তাদের ব্যাপারে প্রিয়া ভালোভাবে জানতো। ব্যক্তিগত জীবনে এরা অনেক খারাপ ছিল, আর খারাপ লোকের সাথে কোনো ভালো মেয়ে সুখী হতে পারে না। তাই তো এদের মেরেছি প্রিয়ার স্টাইলে। সেটা কীরকম? প্রিয়া আর আমি ওদের বাড়ি যেতাম গভীর রাতে। তখন প্রিয়া যাকে মারবে তার শরীর কবজা করে নিত, তারপর বিভিন্ন উপায়ে আত্মহত্যা করতো। আমি শুধু বসে বসে উপভোগ করতাম। সত্যি খারাপ লোকদের শাস্তি দেওয়ার মধ্যে অনেক শান্তি লুকিয়ে আছে। হৃদয় সব শোনার পর মনে হচ্ছে আরিশা মেয়েটা আসলে একটা সাইকো না হলে কেউ এরকম কারো মারে জয় উপভোগ করে? হৃদয় চারিদিকে তাকিয়ে দেখলো ওরা কথা বলতে বলতে কখন নদীর পাড়ে চলে এসেছে খেয়াল করেনি। নদীর হালকা স্রোত বইছে, চাঁদের আলো নদীর পানির পড়ায় পানি কেমন চিকচিক করছে। আরিশা এক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়েছে। হৃদয় আরিশার দিকে তাকালো। চাঁদের আলোয় মেয়েটার মুখে পড়ায় দেখতে অন্তত মায়াবী লাগছে। হৃদয় আরিশাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রিয়া এখন কোথায়? আজ আমায় যে ছেলে দেখতে এসেছিল প্রিয়া তার মাকে খুন করতে গেছে। ওই মহিলা মারা গেলে আর যাই হোক, দুটো মেয়ে শাশুড়ি অত্যাচার হতে বাঁচবে। ওনার মতো লোভী শাশুড়ির কাছে কোনো বউ শান্তি পাবে না। কিন্তু এভাবে মানুষকে মারা তো অন্যায়। যে যার রকম কর্ম করবে সে সেরকম তো ফল পাবে। এরকম করে মারা তো ঠিক হচ্ছে না। জানি। আচ্ছা প্রিয়া তো একজন সাধারণ মানুষ ছিল, তাহলে সে মারা গেল কী করে? তখন প্রিয়া ওদের দুইজনের সামনে এসে বলে উঠল, একজন অমানুষের পাল্লায় পড়েছিলাম আর সে আমায় মেরে ফেলেছে। সে আপনার কে ছিল? আমার স্বামী। হৃদয় কৌতূহল নিয়ে জানতে চাইল, আসলে কি হয়েছিল বলুন। আরিশা, হ্যাঁ প্রিয়া বলো। আমি অপেক্ষায় আছি এটা শোনার জন্য। এতদিন হয়ে গেল আমায় কখনো বলনি। প্রিয়া বলতে শুরু করলো, প্রতিটি মেয়ের মতো আমার নিজের জীবনসঙ্গী নিয়ে অনেক স্বপ্ন ছিল। 21 বছর বয়সে রায়হান নামে এক ছেলের সাথে বিয়ে হলো। রায়হান সরকারি চাকরি করত। বিয়ের পর রায়হান আমায় খুব ভালোবাসতো। তখন নিজেকে সবচেয়ে বেশি সুখী মনে করতাম, কিন্তু ওর সব কিছু ছিল অভিনয়। গোপনে ওর অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, সেটা আমি প্রথমে জানতে পারিনি। আবার এরপর পাশাপাশি সে অনেক অনৈতিক কাজের সাথে জড়িত ছিল। আমি যখন এসব জানতে পারলাম তখন ওকে এসব বলা মাত্রই সে আমায় মারধর করতো। আমি আমার বাবা মাকে জানালে রায়হান উল্টো আমার উপর দোষ চাপাতো, আমার নাকি অন্য কারোর সাথে সম্পর্ক আছে। বাবা মা ওর কথায় বিশ্বাস করতো আর জোর করে আমায় রায়হানের কাছে পাঠিয়ে দিত। একদিন তো রায়হান নেশা করে এসে আমায় খুব মারলো। বলতো আমার জন্য নাকি তার প্রেমিকাকে বিয়ে করতে পারছে না, এসব বলছিল আর মারছিল। মারতে গিয়ে ওর হাতে থাকা লাঠি দিয়ে মাথায় জোরে আঘাত করে। তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি। তখন রায়হান ভেবেছিল আমি মারা গেছি। তখন রাতের বেলা সে আমায় জঙ্গলের মধ্যে এনে ফেলে দেয়, কিন্তু যখন দেখি আমি বেঁচে আছি তখন সে একটা দা আমার বুকের ভিতর ঢুকিয়ে দেয়। আমি মারা যাই। দাসহ রায়হান আমায় গাছের গোড়ার সামনে পুঁতিয়ে দেয়। সেখান থেকে আরিশার সাথে আমার পরিচয় হয়, আর আমার হয়ে একটা চিঠি লিখে সে আমি নাকি আমার প্রেমিকের সাথে পালিয়ে গেছি। এটাই সবাই বিশ্বাস করে নেয়, কিন্তু আসল সত্য সবার আড়ালে থেকে যায়। প্রিয়া এতটুকু বলে চুপ আছে। হৃদয় আরিশা দুজনে বেশ নির্বাক। প্রিয়ার কথা শুনে দুজনে বেশ কষ্ট হচ্ছে। আরিশা, তোমার উচিত ছিল ওকে মেরে ফেলা। প্রিয়া, এটা আমি করতে পারিনি, কেননা আমি তো ওকে একদিনের জন্য হলে ভালোবেসেছি, তাই না? হৃদয়, কিন্তু রায়হানের শাস্তি পাওয়া দরকার। সেই সাথে আপনার বাবা মা আপনার সম্পর্কে যে ধারণা পোষণ করেছে সেই ধারণা ভাঙা দরকার প্রিয়া। আর এছাড়া আমি মুক্তি পাবো না। প্রিয়া অদৃশ্য হয়ে গেল। হৃদয় আরিশা দুজনে হেঁটে বাড়ির দিকে আসতে। এখনও আরিফুলের ঘুম থেকে ওঠেনি, দারোয়ান ঘুমিয়েছে। আরিশা বাড়ির ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে উপরে
উঠতে যাবে এমন সময় সে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। হৃদয় আরিশাকে মাটিতে পড়ে যেতে দেখে দৌড়ে ওর কাছে এলো। আরিশা জ্ঞান হারিয়েছে। হৃদয় আরিশার নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু আরিশার জ্ঞান ফিরছে না। তখন হৃদয় আরিফুলকে ডাক দিল। আরিফুল মেয়ের এমন অবস্থা থেকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করালো। ডাক্তার পরীক্ষা করে জানালো শরীর দুর্বল আর শরীরে রক্তের খুব প্রয়োজন, এজন্য মাথা ঘুরে পড়ে গেছে। ডাক্তার চলে যাওয়ার পর হৃদয় আর আরিফুল ভেতরে ঢুকলো। আরিফুল আরিশার সাথে কিছু কথা বলে বাইরে এলো। হৃদয় আরিশাকে বলল, এখন শরীর কেমন আছে? ভালো। এমন সময় সেখানে প্রিয়া উপস্থিত হলো। প্রিয়া হৃদয়কে বলল, যত দ্রুত সম্ভব আমার মুক্তির ব্যবস্থা করো। আমি আরিশার শরীরের সাথে মিশে যাবার কারণে ওর এই অবস্থা হয়েছে। আমার মুক্তি ছাড়া ওর শরীর ছেড়ে চলে যাওয়া সম্ভব না। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। হৃদয় উঠে যাচ্ছিল, এমন সময় পিছন থেকে আরিশা হৃদয়কে টেনে ধরলো। হৃদয় পিছনে তাকালো। আমায় রেখে কোথায় যাবে? হৃদয় মুচকি এসে বলল, প্রিয়ার খুনিকে ধরার জন্য। আবার আমায় ছেড়ে যাবে না তো? হৃদয় আরিশার কাছে বসে ওর কপালে চুমু দিয়ে বলল, কক্ষণও না পাগলি, তুমি ছাড়া আমার আর কে আছে? আরিশা মুচকি হাসলো। প্রিয়া হৃদয়কে দেখিয়ে দিল ওর লাশ কোথায় আছে। লাশ খুঁজে পাওয়ার পর হৃদয় গিয়ে পুলিশের কাছে যায়, আর পুলিশ সবটা বলে যে রাহান প্রিয়াকে হত্যা করে ওর লাশ মাটিতে পুঁতে রেখেছে। পুলিশ লাশ মাটি খুঁড়ে বের করলো। লাশ পাওয়ার পর পুলিশ প্রিয়ার মা বাবাকে ডাকলো। এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে শিওর হলো এটা প্রিয়ার লাশ। এরপর পুলিশ রাহানকে গ্রেপ্তার করলে রাহান স্বীকার করে সে প্রিয়াকে হত্যা করছে। এর জন্য রাহানের যাবজ্জীবন কারাদণ্ড হলো। প্রিয়ার বাবা মা খুব আফসোস করেছে মেয়ের কথা বিশ্বাস না করার জন্য, কিন্তু এখন আর আফসোস করে হবে কি? যা হবার তা তো হয়ে গেছে। আরিশা আর হৃদয়ের সামনে প্রিয়া দাঁড়িয়ে আছে। প্রিয়া, আমার চলে যাওয়ার সময় হয়েছে, ভালো থেকো তোমরা। আরিশা, তোমায় খুব মিস করবো বোন। প্রিয়া মুচকে আসলো, তারপর হৃদয়ের দিকে তাকিয়ে বলল, আমার বোনটাকে সবসময় আগলে রেখো। হৃদয় আরিশাকে এক হাতের মধ্যে জড়িয়ে নিল। সারা জীবন ওর পাশে থাকবো। প্রিয়া মুচকি হেসে অদৃশ্য হয়ে গেল। আজ আরিশা আর হৃদয়ের বিয়ে। আরিশা আর হৃদয় মুখোমুখি বসে আছে। আরিশা বলল, জানো, প্রিয়ার কারণে আমি তোমায় ভালোবেসে ফেলছি। প্রিয়া তোমার ব্যাপারে সব জানতো আর আমায় জানিয়েছিল যে তোমার মতো ছেলের বউ যে মেয়েরা হবে তারা সত্যিই খুব সুখী হবে। আর তাদের তোমার সাথে কথা বলে বুঝতে পারি তুমি সবার চেয়ে আলাদা। কিন্তু আমি তোমায় ভালোবেসেছি কি দেখে জানো? কি? যখন তুমি হাসো না, তখন তোমার গাল দুটো বেশ ফুলে ওঠে, তখন ইচ্ছে খুব টানি। আর ইচ্ছে মুচকে এসে বলল, তো টানো, কে নিষেধ করেছে? হৃদয় আলতো করে আরিশার দুই গাল টানলো। আরিশার লজ্জায় মাথা নুইয়ে ফেললো। হৃদয় আরিশার হাত চেপে ধরলো। চেষ্টা করব যেন সারা জীবন তোমার মুখের এই হাসিটা ধরে রাখতে পারি। আরিশা হৃদয়ের এই কথা শুনে ওকে জড়িয়ে ধরলো। আজ ওর খুব ভালো লাগছে একজন সৎ মানুষকে জীবনসঙ্গী হিসাবে পেয়ে। হৃদয়ে আরিশা বেশ সুখে জীবন অতিবাহিত করছে। হৃদয় ছোটোখাটো একটা চাকরি করে। হৃদয় আরিশাকে নিয়ে আলাদা একটা বাসায় থাকে, আর এতেই দুজন নিজেদের সুখ খুঁজে পায়। আরিফুল বলেছিল হৃদয় যেন তার ব্যবসার হাল ধরে, কিন্তু হৃদয় চেয়েছে সাধারণভাবে জীবনযাপন করতে, আর সেজন্য আরিফুলকে প্রস্তাব গ্রহণ করেনি। কারণ হৃদয়ের কাছে অর্থবিত্ত বেশি থাকা চেয়ে জীবন চালানোর মতো কিছু থাকলেই যথেষ্ট, আর এতেই প্রকৃত সুখ। সমাপ্ত। রহস্যময়ী নারী। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।